সকলকে আবারও ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা গণিত পেডাগজির আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে আদর্শ শিক্ষণের যে অধ্যায়টি রয়েছে সেইখান থেকে কিন্তু এই প্রশ্নটি নেওয়া হয়েছে যে নিচের কোনটি আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু পরীক্ষায় দেবে, এই 9 শব্দগুলো দিয়ে কিন্তু অসুবিধার সৃষ্টি করবে। দেখো, এটা একটু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা তোমরা একটু বুঝে নাও। তো দেখো, এটি বিভিন্ন বিষয়ের মধ্যে অনুবন্ধ স্থাপন করে। অনুবন্ধ শব্দটা তোমরা আশা করি জানো যে অনুবন্ধ মানে আমি একটি বিষয় পড়াচ্ছি, তার সঙ্গে আমি আরেকটি বিষয়ের একটা যোগসূত্র বের করছি। যেমন অনেক সময় হয় না যে হয়তো আমরা বাংলা পড়াচ্ছি, বাংলা পড়াতে গিয়ে হয়তো এমন একটা গল্প বা কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, সেখানে হয়তো ভূগোল বা কোনো ইতিহাসের প্রসঙ্গ এসে যায়। তো এই যে বিষয়গুলো মানে একটা বিষয় পড়াতে গিয়ে যখন আরেকটি ভিন্ন বিষয়ের সঙ্গে আমরা যোগসূত্র স্থাপন করি, সেটা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। এই অনুবন্ধ নামে কিন্তু একটি আলাদা শিক্ষণ পদ্ধতি রয়েছে এবং সেই শব্দটা এখানে দেওয়া রয়েছে যে এটি বিভিন্ন বিষয়ের মধ্যে অনুবন্ধ স্থাপন করে। এটা কি আমরা দেখলাম আদর্শ শিক্ষণ। অবশ্যই কিন্তু এটা আদর্শ শিক্ষণের একটি বৈশিষ্ট্য, কারণ এই অনুবন্ধ করা এটা কিন্তু একটা আদর্শ শিক্ষণেরই বৈশিষ্ট্য হওয়া উচিত। কারণ অনুবন্ধ পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই শিক্ষণের ক্ষেত্রে, কারণ একটি বিষয় পড়াতে গিয়ে আরেকটি বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। এরপরে দেখো যে ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া হয় না। এরপরে শিক্ষকের পরীক্ষামূলক মনোভাব প্রকাশ পায়। অবশ্যই আদর্শ শিক্ষণে কিন্তু শিক্ষকের পরীক্ষামূলক মনোভাব কিন্তু দেখা দেয়। এখানে যেহেতু নয় বলেছে, তাই উত্তর হবে হচ্ছে অপশন বি। অর্থাৎ এখানে বলা রয়েছে যে ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া হয় না, এটা একদমই ভুল। কারণ আদর্শ শিক্ষণে অবশ্যই ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া হয়। কারণ এখানে দেখা হয় যে কোন শিক্ষার্থী কীভাবে, তার যদি প্রয়োজন হয় তাকে ব্যক্তিগতভাবেও অনেক সময় শিক্ষাদান দেওয়া হয়। তাই ব্যক্তি বৈষম্যকে কিন্তু অবশ্যই এখানে গুরুত্ব দিতে হবে এবং এটা কিন্তু আদর্শ শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যক্তি বৈষম্যকে লক্ষ্য করে প্রয়োজনে আমাদের ব্যক্তিগতভাবেও কিন্তু শিক্ষা প্রদান করতে হবে। তাই এটা কিন্তু এখানে যেহেতু নয় বলেছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার এবং মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এটা রয়েছে যে এটা সমান না অসমান, এই যে একটা প্রশ্ন। এই ধরনের যখন আমরা প্রশ্ন উপস্থাপন করি শিশুদের সামনে, তাদের মধ্যে কি দেখা দেয় বা কোন চিন্তনটা জন্মগ্রহণ করে? একমুখী চিন্তন, দ্বিমুখী চিন্তন, নাকি বহুমুখী চিন্তন, নাকি উপরের সবগুলি? দেখো, এখানে যেটা সঠিক উত্তর, এই ধরনের প্রশ্ন বহুমুখী চিন্তনের কিন্তু জন্ম দেয় অপশন নম্বর সি, অর্থাৎ বহুমুখী চিন্তন। অর্থাৎ তারা কিন্তু এই ধরনের চিন্তা করে, অর্থাৎ তারা বহুমুখী সমস্যা সমাধানে কিন্তু নিজেদেরকে আরও সচল করতে পারে। অর্থাৎ এটা কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ বহুমুখী চিন্তনের জন্ম দেয়। নিচের কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর নয়? আবার কিন্তু নয় দিয়েছি। এই স্তরগুলো তোমরা কিন্তু খুবই ভালো করে দেখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হওয়ার খুবই সম্ভাবনা। তথ্য সংগ্রহ অবশ্যই, সমস্যা উপস্থাপন এটাও অবশ্যই স্তর, যথার্থতা নির্ণয় এটাও স্তর। যেটা এখানে নয় সেটা হচ্ছে কারণ নির্ধারণ, এটা কিন্তু সমস্যা সমাধান পদ্ধতির কিন্তু স্তর নয়। এরপর দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেবার জন্য গাণিতিক বিশ্লেষণ ব্যাখ্যা দেন কে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উইলিয়াম ল্যানচেস্টার, বেকন, নাকি নিউম্যান, নাকি কোনোটি নয়? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ উইলিয়াম ল্যানচেস্টার। তিনি হচ্ছেন কিন্তু এই যে যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেবার জন্য গাণিতিক বিশ্লেষণের ব্যাখ্যা কিন্তু দিয়েছিলেন। গাণিতিক যোগাযোগ প্রক্রিয়া কয় প্রকার? এটা 4, 5, 6 নাকি 7? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর এ, অর্থাৎ 4। আন্তর্ব্যক্তিগত যোগাযোগ, নামগুলো বলে দিচ্ছি: অন্তর্ব্যক্তিগত যোগাযোগ, দলীয় যোগাযোগ এবং গণ যোগাযোগ। এই ধরনের কিন্তু আমরা যোগাযোগ লক্ষ্য করি গাণিতিক যোগাযোগের ক্ষেত্রে। এরপরে যে নিচের কোনটি, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের কোনটি ব্লুমের সাইকোমোটর ডোমেনের স্তর নয়? সাইকোমোটর ডোমেন অর্থাৎ
মানুষ সঞ্চালনমূলক যে ক্ষেত্র রয়েছে সেই সাইকোমোটর ডোমেন বা মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের কিন্তু যে স্তর 9 কোনটি? প্রত্যক্ষণ অবশ্যই এটি স্তর, সেট এটাও স্তর, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া, গ্রহণ ও মনোনিবেশ এটাও কিন্তু একটি স্তর। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, যেহেতু 9 বলেছে, গ্রহণ বা মনোনিবেশ এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে দেখো আবার ব্লুমেরি ডোমেনগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। নিচের কোনটি অ্যাফেক্টিভ ডোমেনের সর্বোচ্চ স্তর? অর্থাৎ অ্যাফেক্টিভ ডোমেন অর্থাৎ আমরা যেটাকে বাংলাতে বলবো হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্র, ঠিক আছে, অনুভূতিমূলক ক্ষেত্র। তোমরা বাংলাটাও দেখবে এবং ইংরেজিটাও কিন্তু মনে রাখবে। কোনটি সর্বোচ্চ স্তর বলা রয়েছে? প্রতিক্রিয়া করা, চরিত্রায়ন, সংগঠন, মূল্য আরোপ। অর্থাৎ এখানে সর্বোচ্চ স্তর যেটা সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ চরিত্রায়ন। এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে কিন্তু মনে রাখবে। এরপরে সৃজন শক্তি কাকে বলে? নতুন অভিজ্ঞতা সৃষ্টি করাকে, পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করা, কল্পনা শক্তির বিকাশকে, নাকি উপরের সবগুলি? এখানে যেটা সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করা। এটা হচ্ছে কিন্তু সৃজনী শক্তি বলা হয়। এরপরে যে শৃঙ্খলামূলক উদ্দেশ্যের মূল লক্ষ্য হলো সঠিকভাবে চিন্তা করার অভ্যাস তৈরি করা, শিক্ষার্থীর চিত্রবৃত্তিতে নিয়ন্ত্রিত করার অভ্যাস তৈরি করা, শিশুর বিশেষ ক্ষমতা ও প্রবণতাগুলিকে উন্নত, সার্বিক এবং সামাজিক নির্দেশিত পথে পরিচালিত করা, নাকি শিশুর মন শৃঙ্খলাবদ্ধ করা। শৃঙ্খলামূলক উদ্দেশ্যের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে এখানে যেটা সঠিক উত্তর অপশন নম্বর সি, শিশুর বিশেষ ক্ষমতা প্রবণতাগুলিকে উন্নত, সার্বিক এবং সমাজ নির্দেশিত পথে পরিচালিত করা। এখানে কিন্তু এটা সঠিক উত্তর। এরপরে দেখো কোনো গাণিতিক নিয়ম বা সূত্র মনে রাখতে পারা, এটা আমরা সকলেই জানি যেটা কোন ধরনের উদ্দেশ্য বা সামর্থ্য, অর্থাৎ কোনো কিছু মনে রাখতে পারা এটা হচ্ছে জ্ঞানমূলক সামর্থ্য। এরপরে দেখো যে গণিতে কোনো চিত্র বা লেখচিত্র অঙ্কন করা, এটাও আমরা প্রায় সকলেই পারবো। এটা হচ্ছে কোনো কিছু আঁকা, অর্থাৎ যেটা দক্ষতামূলক। অপশন নম্বর সি এখানে কিন্তু সঠিক উত্তর। এরপরে লাস্ট প্রশ্ন রয়েছে যে গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো স্মৃতিশক্তির বিকাশ, সৃজন শক্তির বিকাশ, অর্জিত জ্ঞানকে বাস্তবে নিজের প্রয়োজনে লাগানো, বৌদ্ধিক ক্ষমতার বিকাশ। এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ বৌদ্ধিক ক্ষমতার বিকাশ। এটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। সেখানে কিন্তু আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমরা টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই 150 নম্বরের একটি মক টেস্ট নিতে চলেছি। তোমরা অবশ্যই কিন্তু সেখানে জয়েন করবে, কারণ মক টেস্টের সমস্ত তথ্য কিন্তু আমরা সেখানেই দেব। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।